This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যযুগে সীতা তো মিথিলায় ছিলেন আর রাম ছিলেন অযোধ্যায়। অযোধ্যায় রাজা শ্রীরাম তাকে হরধনু ভঙ্গ করে বিয়ে করেছিলেন। আর ত্রেতা যুগে সপ্তম অবতারে সেই সীতার পাতাল পড়েছিল, একেবারে কালাতীত কাল পর্যন্ত বহিষ্কার হয়ে গেল। সীতা আর ফিরে এলেন না। কিন্তু কলি যুগে আচ্ছা এই স্বামী স্ত্রী কি বাংলায় রিলোকেট করার চেষ্টা করছেন? এমনটা মনে হচ্ছে কি কারণ বাসন্তীতে ট্রাক্টরের ফলায় সীতার নিথর দেহ উঠে আসছে। আর মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে রাম মন্দির তৈরি হচ্ছে। সাগর দিঘিতে অলঙ্কার গ্রাম, এখানেই কেন হচ্ছে রাম মন্দির? পেছনে কি রাজনীতি রয়েছে? আলবাত রয়েছে। সাগর দিঘিতে প্রায় 60% মুসলিম ভোট, আর সেখানেই মাথা উঁচু করবে মন্দির। আবার এই জেলারই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদের ঘোষণা করছেন। তাহলে কি দাঁড়ালো? লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির হলো, আর আবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলাতেও অযোধ্যার আদলে রাম মন্দির তৈরির হিড়িক। এখন প্রশ্ন হলো, যে রাজ্যে প্রকাশ্যে হাজার দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, আবাস, রেশন, এত গন্ডগোল, সেখানে সব ছেড়ে ভোটের আগে আবার শুধুই কেন ধর্মের তাস, মেরুকরণের রাজনীতি? এ বাংলায় মানুষ তো এ নিয়ে আগে মাথা ঘামাতেন না, এখন কেন? বিশ্লেষণ করব আজকের স্পেশাল নাইনে। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন। গর্ভগৃহে রামলালার আরতি নরেন্দ্র মোদীর। মন্দির থেকে বেরোনোর আগে সাষ্টাঙ্গে প্রণাম। এক বছর আগে এই 22শে জানুয়ারিতে রাম নামে মেতেছিল গোটা দেশ। আর সেই দিনে অর্থাৎ রাম মন্দিরের প্রথম বর্ষপূর্তিতে বাংলাতেও রাম মন্দিরের শিলান্যাস। অযোধ্যার ধাঁচে রাম মন্দির এবার সাগর দিঘিতে। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হবে মুর্শিদাবাদের সাগর দিঘির অলঙ্কার গ্রামে রাম মন্দির। তার ভূমি পূজন শুরু হয়ে গেল। সাগর দিঘির প্রত্যন্ত গ্রাম অলঙ্কার, এখানেই মাথা তুলে দাঁড়াবে রাম মন্দির। 11 শতক জায়গার উপর কেমন হতে চলেছে সাগর দিঘির রাম মন্দির? মন্দিরটি হবে 3টি স্তরে। উপরে রামের, দ্বিতীয় স্তরে সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, আর নিচে রামলালা। অষ্টধাতুর তৈরি রামলালা শোভা পাবে মন্দিরে, যার উচ্চতা 8 ইঞ্চি। এই মূর্তিতে রামের বাল্য রূপ প্রতিফলিত হয়েছে। তামিলনাড়ু থেকে আনা হয়েছে মূর্তিটি। সদ্য গঠিত হওয়া বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হচ্ছে রাম মন্দির। আয়োজকদের দাবি, এই রামলালা এবং মন্দির বাঙালি ঐতিহ্যের সঙ্গে মানানসই। অযোধ্যাতে যে প্রস্তাবিত রাম মন্দিরের যে স্ট্রাকচার আপনারা দেখেছেন, যেটা এখনো অসমাপ্ত, আমরা একদম সেই আদলেই বাংলার প্রথম রাম মন্দির তৈরি করব। বাকি যে রাম মন্দিরগুলি নির্মাণ করার কাজ করব, সেগুলির মধ্যে বাংলা ও বাঙালির কৃষ্টি সংস্কৃতির বা বাংলার যে আটচালা স্ট্রাকচার বা বাংলার যে পোড়ামাটির টেরাকোটা স্ট্রাকচার, সেই মন্দিরের চেষ্টা করব। আয়োজকরা বলছেন, রাম মন্দির শুধু সাগর দিঘিতে আটকে থাকবে না, রাজ্য জুড়ে হবে রাম মন্দির। এখনো আমাদের কাছে ভরতপুর, রেজিনগর এই সমস্ত বিধানসভা থেকে জমি রামলালার মন্দির করার জন্য এসেছে। আমরা আগামী দিনে কিন্তু সেসব জায়গাতেও মন্দির। মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা রয়েছে, টোটাল 22টিতেই আমরা রাম মন্দির করার পরিকল্পনা করেছি। শুধু মুর্শিদাবাদই নয়, আমি তো বলছি যে আগামী দিনে আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা রাম মন্দির তৈরি করব। অনেক জায়গায় ছিল রাম মন্দিরের জন্য, তবে তার মধ্যে প্রথমে বেছে নেওয়া হয় সাগর দিঘিকে। আয়োজকদের দাবি, এলাকাবাসীর দান করা জমিতে হচ্ছে রাম মন্দির। জমি দেওয়ার কারণ যে আমরা রাম মন্দির হবে এখানে, আমাদের গ্রামের সবারই উদ্যোগ এবং সবাই বলে যে আমরা একটা রাম মন্দির করব। তো খুব আনন্দ, আমাদের খুব ভালো লাগছে যে গ্রামে একটা রাম মন্দির হবে। এই মন্দিরকে কেন্দ্র করে মুর্শিদাবাদে একটা
অন্যরকম ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। মন্দির কেন্দ্রিক একটি ব্যবস্থিত সমাজ, যে সমাজে শুধুমাত্র হিন্দু বলে ব্যাপার নয়, মুসলমান বা অন্যান্য জাতের লোকেরা সেখানে আসতে পারবেন না এরকমও ব্যাপার নয়, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ রেখেই। তবে সাগরদিঘিতে রাম মন্দিরের ভূমি পুজোর উদ্বোধনে আমন্ত্রণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই যে মিথ্যাচার করছেন ওনারা, অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত হোক, আমাকে নিয়ে এত কথা বলছেন, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই তো হুমায়ুন সাহেবের হোয়াটসঅ্যাপ চ্যাট, ওনাকে কিভাবে জানাবো আলাদা করে স্পেশালি? ফোন করে জানালে বা কেউ পাঠালে আমি আসতাম। ওনাকে বহু জায়গা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমন নয় বিষয়টা যে ওনাকে জানানো হয়নি। শুধু মন্দির নয়, রাম মন্দিরকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অনাথ আশ্রম তৈরি হবে বলে দাবি রাম সেবক ট্রাস্টের। মন্দিরের কাজ কবে শেষ হবে তা স্পষ্ট না হলেও ট্রাস্টের মতে সাগরদিঘির অলংকার হতে চলেছে রাম মন্দির। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরও একটা পরিচিতি পেতে চলেছে এই সাগরদিঘি, আর সেই পরিচিতিটা কার্যত বিদ্যুতের বেগে রাম মন্দির। কিন্তু বাংলায় অযোধ্যার ধাঁচে প্রথম রাম মন্দির তৈরির জন্য এত জায়গা ছেড়ে সাগরদিঘিকে কেন বাছা হলো? কি সেখানকার ভৌগোলিক অবস্থান, কি তার সমীকরণ, কেন এত হইচই, সবটাই রইল এই প্রতিবেদনে। আমার মনে হয়েছে যে বাংলায় 34-35% মুসলমানের বাস, মুর্শিদাবাদ জেলায় 70-71% বাস। আমি যদি একটা বাবরি মসজিদের নামে মসজিদ করি, সবাই কিন্তু রামচন্দ্রের রাম রাজত্বের কথা বলেছেন, তো সেই রাম রাজত্ব আমরা চাই, আর রাম রাজত্ব স্থাপনের জন্য আমাদের রাম মন্দির। নবাবের জেলায় মন্দির মসজিদ রাজনীতি। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছিলেন। তার পরপরই মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির তৈরির ঘোষণা। যাদের তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে মন্দির, সেই বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের কাছে মন্দিরের জমির জন্য একাধিক জায়গা থেকে আবেদন আসে। প্রশ্ন উঠেছে, সব জায়গা ছেড়ে অযোধ্যার ধাঁচে প্রথম রাম মন্দিরের জন্য কেন বাছা হলো সাগরদিঘিকে? মুর্শিদাবাদের এই এলাকায় হিন্দুরাই সংখ্যালঘু। সাগরদিঘির প্রায় 60% মুসলিম ভোটার। এমন একটা জায়গায় বিজেপি কিন্তু বরাবরই ব্যাকফুটে। 2016 বিধানসভা ভোটে সাগরদিঘিতে বিজেপির ভোট শতাংশ ছিল 4.31। 2021-এ তা অনেকটা বেড়ে হয় 24.08%। কিন্তু উপনির্বাচনে ভোট কমে হয় 13.94%। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সাগরদিঘি তাদের যেন গড়, কিন্তু সেই মিথ ভেঙে যায় 2023-এর উপনির্বাচনে। সাগরদিঘিতে ডুবে যায় তৃণমূলের বিজয় তরী। তার কয়েক মাস পরে অবশ্য সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরেন বিশ্বাস তৃণমূলে যোগ দেন। এবার সেই সাগরদিঘিতেই হতে চলেছে রাম মন্দির। এই বিধানসভায় বিজেপি সেভাবে দাগ কাটতে না পারলেও মুর্শিদাবাদে হিন্দু প্রধান বিধানসভায় এবং যে বিধানসভায় হিন্দুদের ভোট উল্লেখযোগ্য, সেখানে গত লোকসভা ভোটে ভালো ফল করে পদ্মশিবির। 24-এর লোকসভা ভোটে হিন্দু প্রধান বরঙায় লিড পায় বিজেপি। 52% হিন্দু ভোট যে বিধানসভায়, সেই মুর্শিদাবাদেও এগিয়েছিল বিজেপি। এমনকি 45% হিন্দু ভোট যে বিধানসভায়, সেই জঙ্গিপুরও বিজেপিকে এবার লিড দেয়। মাস যদি মনে করে থাকে যে তাদের আর্লিয়েস্ট রেসপন্সটা তারা প্রপারলি পাচ্ছে না এবং পলিটিক্স তাদেরকে এমন একটা জায়গায় ড্রাইভ করছে যাতে দিন আনি দিন খাই মানুষরা ভীষণভাবে সাফারিং জোনে চলে যাচ্ছে, তারা কিন্তু কোনোদিনই ধর্মের পক্ষ না এবং ধর্মকে ন্যারেটিভ করে যারা এগোয় সেই পার্টিরও পক্ষে তারা যায় না। হিন্দু ভোট যে এই জেলার যারা সংখ্যালঘু তাদের ভোট কনসোলিডেট করার চেষ্টা করছে এই রাম মন্দিরের মধ্য দিয়ে, মনে করছে বিশেষজ্ঞরা। সাগরদিঘিতে হতে চলেছে অযোধ্যার ধাঁচে রাম মন্দির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাগরদিঘির ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। পাশেই সংখ্যালঘু প্রভাবিত নবগ্রাম, ভগবানগোলা, জঙ্গিপুর, হিন্দু প্রধান মুর্শিদাবাদ, নলহাটি বিধানসভা। গত বিধানসভা ভোটের মুর্শিদাবাদ বাদে বাকি সব বিধানসভা তৃণমূলের দখলে। সাগরদিঘির এক প্রান্তে রয়েছে জঙ্গিপুর বিধানসভা। সেই জঙ্গিপুর বিধানসভায় লোকসভা নিরিখে যদি দেখা যায় সেখানে অনেকটাই ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেই জায়গায় গিয়ে এই জেলার 3 বিধানসভা এবং অন্যদিকে যদি দেখা যায় বীরভূম, সেই বীরভূমকেও কিন্তু সংযোগ রেখে। অযোধ্যায় রাম মন্দির হলেও লোকসভা ভোটে তার ডিভিডেন্ড কিন্তু পায়নি বিজেপি। অযোধ্যা যে লোকসভার অন্তর্গত, সেই ফৈজাবাদ বিজেপির থেকে দখল করে সমাজবাদী পার্টি। এমনকি উত্তরপ্রদেশে 2019-এ এনডিএ 64টি আসন পেলেও গত বিধানসভা ভোটে তা অর্ধেকে নেমে আসে। এই আবহে অনেকেরই প্রশ্ন, সাগরদিঘিতে রাম মন্দির হয়ে গেলে তার কি প্রভাব পড়বে ওই আসন সহ গোটা মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী বীরভূমে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
এ তো দেখছি মুখ খুললেই রাম মন্দির, বাবরি মসজিদ। অযোধ্যার ধাঁচে রাম মন্দির হতে চলেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। পিছিয়ে থাকবে কেন বিরোধী দলনেতা নন্দীগ্রাম? সেখানে অযোধ্যার অনুকরণে না হলেও রাম মন্দির হচ্ছে। নন্দীগ্রাম যে জেলায়, সেই পূর্ব মেদিনীপুরের দীঘায় তো হচ্ছে পুরীর ধাঁচে জগন্নাথ মন্দিরও। আর মুর্শিদাবাদ আর নবাবগড় মুর্শিদাবাদে তো মন্দির মসজিদ তৈরির প্রতিযোগিতা চলছেই। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করে দিয়েছেন যে তার জেলায় বাবরি মসজিদ তৈরি হবে। এসব দেখে অনেকেই বলছেন এসব 26-এর আগে মহাযুদ্ধ। দেখাই আপনাদের, দেখুন বিগওয়ালে একটুখানি দেখাই আপনাদের কেন এ কথাটা আমরা বলছি। 26-এ ধর্মযুদ্ধ বলতে হচ্ছে। দেখুন দীঘায় জগন্নাথ মন্দির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের লক্ষ্য স্থির করেছেন অক্ষয় তৃতীয়ার দিন। নন্দীগ্রামে রাম মন্দির, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন রামনবমীতে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা। তারপর বেলডাঙ্গায় বাবরি মসজিদের কথা বলছেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি বলছেন 6ই ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর সাগরদিঘিতে রাম মন্দির, বুধবার শিলান্যাস অনুষ্ঠান। আপনারাই বলুন, এরপরেও এই ধর্ম নিয়েই রাজনীতির এই বিষয়টা সামনে আসবে না? দীর্ঘদিন ধরে গোটা দেশ জুড়ে রাম মন্দির স্থাপনা নিয়ে রাজনীতি হয়েছিল, এমন চর্চা বারংবার হয়। 26-এর ভোটের আগেও পশ্চিমবঙ্গেও কি সেই একই চিত্র? অন্তত সেই চর্চা অনেক বেশি জলবাতাস পেয়েছে। তার কারণ রাম মন্দির প্রতিষ্ঠার দিন 22শে জানুয়ারি আজ বুধবার সাগরদিঘিতে বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট যেমনভাবে তারা রাম মন্দিরের সূচনা করলেন, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্ট করে দিলেন 6ই এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামে তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করবেন। আর বাবরি মসজিদ তৈরির কথাও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন। আর এরপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, তাহলে 26-এর ভোটে এ রাজ্যে কি ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রধান অস্ত্র হতে চলেছে তৃণমূল এবং বিজেপির কাছে? যদিও বিজেপি নেতৃত্বের দাবি ধর্মীয় মেরুকরণের রাজনীতি তারা করে না, তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টি বিজেপির কোর্টে দিকে ঠেলে দিয়েছে। আর এরই মধ্যে চর্চা চলছে যে যাই বলুক না কেন আদতে মন্দির মসজিদের রাজনীতিতেই হয়তো শান দিচ্ছে তৃণমূল এবং বিজেপি। শাসক বিরোধী দুপক্ষই তাহলে এই মেরুকরণের রাজনীতিতেই শান দিচ্ছেন। আর সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে আলোচনা কিন্তু তুঙ্গে। যেমন মন্দির থেকে বহর, অযোধ্যার সঙ্গে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছে সাগরদিঘির আর নন্দীগ্রাম। সেখানে তো আরও একটা রাম মন্দিরের ঘোষণা শুভেন্দু অধিকারীর। ধর্মের নিজে ধর্মে মানেন, করুন না, জায়গা কিনে করে সব করে বৈধভাবে করুন না বলছে। সরকারি রাস্তায় এনএইচে না করলেই হলো। যেমন কলকাতা এয়ারপোর্টে আছে, এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না। সরকারি জায়গায় জবরদখল করে করবেন না, জায়গা কিনে করুন। আমরা তো সোনাচূড়ায় করছি জায়গা কেনা, জায়গা 2.5 বিঘা। আসলে শুভেন্দু অধিকারীর বক্তব্যের কয়েক মাস আগে তো দীঘায় পুরীর ধাঁচে জগন্নাথ মন্দিরের কথা বলে এসেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার জেলায় যেন দেবালয় নিয়ে রীতিমতো টক্কর শুরু হয়ে গিয়েছে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। তার মানে 24-এর লোকসভা ভোটের আগে রাম রাজনীতি দেখেছে দেশ, আর 26-এর আগে বাংলাতেও সেই রাজনীতি দেখছে সাধারণ মানুষ, বাংলার মানুষ। মন্দির মসজিদে রাজনীতিতে হাওয়া আবেগ উস্কে দেওয়ার কৌশল। ভারতবর্ষের যে কোনো জায়গায় রাম মন্দির তৈরি হতে পারে। রাম মন্দির ভারতবর্ষে তৈরি হবে না তো মক্কা মদিনায় তৈরি হবে নাকি? ভারতবর্ষে সব জায়গায় রাম মন্দির হওয়া উচিত। মুর্শিদাবাদে কি, আমি তো চাইবো হুমায়ুন কবির সাহেব একটা রাম মন্দির তৈরি করুন নিজের বাড়িতে। মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গে যেটা চলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, দিদি সেখানে বিরোধিতা নাই। দিদির দলের লোক বলছে আমি বাবরি মসজিদ করব, তাকে নকল করে রাম মন্দিরের গল্প শুরু হয়ে গেল। হিন্দুদেরকে এক করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে এটা ফার্টাইল গ্রাউন্ড, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে। কে কোথায় মন্দির করবে, কে কোথায় মসজিদ করবেন, কে কোথায় গির্জা করবেন, তাদের ব্যাপার।
আমরা শুধু একটাই যে দয়া করে সেটার সঙ্গে রাজনীতি বা ধর্মীয় উন্মাদনাকে দেবেন, কেউ যেন না জড়ান। বাবরি মসজিদ, রাম মন্দির, জগন্নাথ মন্দির, রামনবমী এরা ছয়রাত হয়ে যাচ্ছে। এখন সরকারের কাজ, দিল্লির হোক আর রাজ্যের হোক, জিনিসের দাম কমানো, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ, এগুলো না। তাহলেই বুঝুন, শাসক আর বিরোধী দুপক্ষই কিন্তু এই মুহূর্তে এই ধর্মীয় মেরুকরণ, এই ধর্ম নিয়ে রাজনীতিতেই শান দিচ্ছেন। আর এক্ষেত্রে আরও অনেকগুলো ন্যারেটিভ সামনে আসছে। ভোটের আগে যারা রাম রাম করে লাফালাফি করেন, ভোট চলে গেলে যারা রামের কথা বলেন না, কেউ কেউ পীর বাঁচাতে বলেন, যারা রামের কথা বলেন, রাম রাজত্বের কথা বলেন, তারা আজকে অনুপস্থিত। এটা দুর্ভাগ্যজনক, হতাশাজনক। দেখুন, ২৬-এর মহাযুদ্ধের আগে বাংলায় বাবরি মসজিদ, রাম মন্দির এখন টপ গিয়ারে। মন্দির মসজিদের রাজনীতিতে হাওয়া চলছে পুরো দমে। এসব কি মূল সমস্যা থেকে নজর ঘোরানোর কৌশল? যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, এ রাজ্যে তো অনেকগুলো ইস্যু রয়েছে কথা বলার মতো, ভেবে দেখার মতো। নাকি বাংলায় এ ধরনের ন্যারেটিভ শুরু হলো? আমরা কিন্তু এর উত্তর খুঁজবো, কারণ এ রাজ্যে অনেকগুলো না পাওয়া রয়েছে। সেগুলো সব সরিয়ে দিয়ে শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি, প্রশ্নটা থেকেই গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 6:30টায়।